আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা। শুরু করছি উপন্যাস আলাধারের নোট, লেখিকা মাইমা তাহসিন জানা, পর্ব সংখ্যা 40, ভয়েস বাই আরবি। ফারিস খানের একটা হুঙ্কার যেন পুরো শহরের শান্ত পরিবেশকে মুহূর্তে রণক্ষেত্রে পরিণত করলো। ভবিষ্যৎ এমপি ফারিস খানের বোন ফারিনকে অপহরণ করা হয়েছে। এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়া মাত্রই পুরো শহর একদম হতভম্ব হয়ে গেল। প্রতিটি নিউজ চ্যানেলের হেডলাইনে ব্রেকিং নিউজ হিসেবে শুধু একটাই খবর, খান পরিবারের ভবিষ্যৎ এমপি ফারিস খানের বোন নিখোঁজ। ফারিস খান তার ব্যক্তিগত গার্ডদের রেড অ্যালার্ট জারি করার পাশাপাশি নিজের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতাকে পূর্ণ শক্তিতে কাজে লাগালেন। পুলিশের উচ্চপদস্থ কর্মচারীদের সাথে তার একটিমাত্র ফোন কলেই পুরো শহরের পুলিশ ফোর্স যেন যমদূতের মতো রাস্তায় নেমে এলো। শহরের প্রতিটা মোড়ে মোড়ে, বিশেষ করে হাইওয়েতে ওঠার প্রতিটি সংযোগস্থলে পুলিশের কাঁটাতাড়ার বেষ্টনী বসানো হয়েছে। কোনো গাড়ি তল্লাশি ছাড়া পার হতে পারবে না। সন্দেহভাজন প্রতিটি কালো গাড়ি থামিয়ে ভেতরে বারবার তল্লাশি করা হচ্ছে, এমনকি অ্যাম্বুলেন্সকেও ছাড়া দেওয়া হচ্ছে না। পুলিশের ডাগর ডাগর এসপি স্কোয়াড, র্যাব, বিশেষ করে বিশেষ টিম প্রতিটা গলিতে টহল দিচ্ছে। শহরের কন্ট্রোল রুমে পুলিশের আইটি বিশেষজ্ঞরাও গত 2 ঘন্টা প্রতিটি সিসিটিভি ফুটেজ চেক করছে। যে কালো গাড়িটা ফারিনকে নিয়ে গেছে তার সম্ভবত রুট ম্যাপ তৈরি করা হয়েছে। সাইরেনের শব্দে বাতাস ভারী হয়ে আছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দ্রুত ঘরের দিকে ছুটছে। মনে হচ্ছে যেন অঘোষিত এক কারফিউ জারি করা হয়েছে শহর জুড়ে। ফারিস খান নিজে একটা জিপে দাঁড় করিয়ে তদারকি করছে। তার চোখে আজ কোনো দয়া নেই। তিনি জানেন এই অপহরণ শুধু একটা মেয়ে তুলে নেওয়া নয়, বরং খান পরিবারের সম্মানে আঘাত আনা। পুলিশের আইজিকে ফোন দিয়ে তিনি সরাসরি বললেন, আজ যদি সূর্যাস্তের আগে আমার বোনকে না পাই, তবে এই শহরের শান্ত-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমি নেব না। যা করার আপনারা করুন। এদিকে ফারহান অন্য একটা টিমের সাথে শহরের বস্তি এলাকা এবং পুরো গুদাম তল্লাশি শুরু করেছে। তার হাতে থাকা বন্দুকের সেফটি লক সে খুলে রেখেছে, আর সে কাউকে ছাড়বে না। ফারহানের চোখে এখন আগুনের শিখা, কিন্তু সে জানে এই মুহূর্তে মাথা গরম করলে চলবে না। সে তার গাড়িতে রাখা হাই ট্র্যাক ল্যাপটপটি খুলে তার পার্সোনাল হ্যাকার টিমকে লাইনে নিল। ফারহান শুধু একজন প্রভাবশালী পরিবারের ছেলে নয়, সে প্রযুক্তিতেও সমান দক্ষ। তার নির্দেশে শুরু হলো এক অবিশ্বাস্য ডিজিটাল ম্যানহান্ট। ফারিনের ফোন বন্ধ থাকলেও ফারহান তার লাস্ট লোকেশনের টাওয়ার ড্রপ ডেটা বের করে আনলো। সে তার হ্যাকারদের নির্দেশ দিল ওই টাওয়ারের অধীনে থাকা প্রতিটি সচল ডিভাইসের আইএমআই ট্র্যাক করতে। কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিনে একটি লাল বিন্দু জ্বলজ্বল করে উঠল। একটি মোবাইল, যা ফারহানের ফোনের খুব কাছ দিয়ে হাই স্পিডে মুভ করছে। ফারহান পুরো শহরে সিসিটিভি নেটওয়ার্কের একটি কাস্টম ফেসিয়াল রিকগনিশন এআই রান করালো। শুধু ফারিন নয়, ওই মাস্ক পরা ড্রাইভার আর কালো হুডি পরা লোকটার শরীরের গঠন স্ক্যান করতে লাগলো। কয়েক মিনিটের মাথায় সিস্টেমটি ওই কালো গাড়িটির আসল নাম্বার প্লেট শনাক্ত করে ফেললো। হ্যাকার টিম গাড়িটির মুভমেন্ট প্যাটার্ন অ্যানালাইসিস করে একটি হিট ম্যাপ তৈরি করলো। সে ম্যাপ অনুযায়ী গাড়িটি শহরের প্রধান রাস্তা ছেড়ে একটি পরিত্যক্ত জোনের দিকে গিয়েছে। ফারহান স্ক্রিনে তাকিয়ে দেখল গাড়িটি একটি বিশাল গুদামের সামনে গিয়ে স্থির হয়েছে। ডার্ক ওয়েব ও আন্ডারওয়ার্ল্ডের ফারহান তার টিমকে নির্দেশ দিল ডার্ক ওয়েবের লোকাল গ্রুপগুলোতে চেক করতে, যে গত 24 ঘন্টায় কোনো কন্ট্রাক্ট কিডন্যাপিং এর ডিল হয়েছে কিনা। সেখান থেকে সে একটা নাম উদ্ধার করলো, ব্ল্যাক ফ্যালকন। ফারহান তার স্পেশাল স্কোয়াডকে নির্দেশ দিল, গাড়ি ট্র্যাকিংয়ে ধরা পড়েছে, আমরা সিগন্যাল সিল্ক করে এগোচ্ছি, সবাই পজিশন নাও, সাইলেন্ট মোডে থাকবা। ফারিনের যাতে কোনো ক্ষতি না হয় সেটাই ফার্স্ট প্রায়োরিটি। ফারহান গাড়িটির সিটে হেলান দিয়ে ঠান্ডা গলায় বিড়বিড় করলো, জেটটা তুই ভুল মানুষের সাথে ধরেছিস। তুই হয়তো জানিস না নরক কেমন দেখতে হয়, আজ আমি তোকে সেটা সামনাসামনি দেখাবো। মেহনুরের গাড়িটি শহরের কোলাহল ছাড়িয়ে দ্রুত বেগে সেই নির্জন হাইওয়ের দিকে ছুটে চলেছে। মেহনুরের দুশ্চিন্তা এখন তীক্ষ্ণ বুদ্ধিতে পরিণত হয়েছে। হঠাৎ কিছু একটা মনে পড়তেই সে নিজের হাতের জাঁকজমকপূর্ণ গোল্ডের ব্রেসলেটটি খুলে ফেলল। দেখতে সাধারণ গহনা মনে হলেও এটি আসলে মেহনুরের নিজের ডিজাইন করা একটি আধুনিক ট্র্যাকিং ডিভাইস। মেহনুর ব্রেসলেটটি মারোয়ার দিকে বাড়িয়ে দিয়ে ধীর স্থির কিন্তু গম্ভীর গলায় বলল, মারোয়া, কুইক, এই ব্রেসলেটের পেছনে খোদাই করা
সিরিয়াল কোডগুলো তার ল্যাপটপে স্মার্ট সিস্টেমে ইনপুট দেয়। ব্যাসলাইটের বৈশিষ্ট্য ও স্মার্ট সিস্টেমের বিবরণ। মেহরুন এই ব্যাসলাইটগুলো স্পেশাল অর্ডার দিয়ে বিদেশ থেকে বানিয়ে এনেছে। খান পরিবারের প্রত্যেকটা মেয়ের হাতে এটি আছে, কিন্তু কেউ জানে না যে এর ভেতরে কারুকার্যের আড়ালে একটি সূক্ষ্ম ক্ষুদ্র জিপিএস চিপ আছে, যেটা কিছুক্ষণ পরপর সিগন্যাল ট্র্যাকের মাধ্যমে লুকানো থাকে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে ফোন বন্ধ থাকলেও বা ফোনের নেটওয়ার্ক না থাকলেও এই ব্যাসলাইট একে অপরের লোকেশন ট্র্যাক করতে পারে। মেহনুর এটি একটি সিক্রেট ব্যাকআপ হিসেবে রেখেছে। মারোয়া দ্রুত ল্যাপটপ খুলে কোডগুলো টাইপ করতে শুরু করলো। কয়েক সেকেন্ডের লোডিং শেষে স্ক্রিনে ডিজিটাল ম্যাপ ভেসে উঠল। সেখানে কয়েকটা সবুজ বিন্দু জ্বলজ্বল করছে। একটা মেহনুরের নিজের, একটা নীলুর, আর একটা বিন্দু দ্রুত বেগে শহরের সীমানা ছাড়িয়ে দ্রুত সরে যাচ্ছে। সেটা ফারিনের। ফারিনের লোকেশন ম্যাপে নিখুঁতভাবে ধরা পড়তে মারোয়া খুশিতে চিৎকার করল। উত্তেজনায় বলল, ওহ মাই গড, আই ওয়ার্ড, উই গট দেম, উই ফাইনালি গট দেম। মেনুরের চোখে মুখে এক দ্রুত শিকারীর ন্যায় চাহনি ফুটে উঠল। সে স্টিয়ারিংয়ে শক্ত করে রাখা হাত দিয়ে গাড়ির গতি আরও বাড়িয়ে দিল। সে জানে ফারহান বা পুলিশ হয়তো প্রযুক্তির সাহায্য নিচ্ছে, কিন্তু মেহনুরের এই গোপন অস্ত্রটি তাকে সরাসরি অপহরণকারী ডেরায় পৌঁছে দেবে সবার আগে। মেহনুর পাশে থাকা নিহানকে বলল, লোকেশনটা এখনই ফারহান আর ফারিস ভাইকে ফরওয়ার্ড কর। আজ খান পরিবারের মেয়েদের গহনায় ওদের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়াবে। শহরের প্রতিটি নিউজ চ্যানেলে এখন হুলস্থুল পড়ে গেছে। বড় বড় সব নিউজ স্টেশনে হেডলাইন ব্রেকিং নিউজ হিসেবে ভেসে উঠছে। খান পরিবারের রাজকন্যার অপহরণের খবর, পুলিশ টহল, ডিএসপি রাজিনের হুঙ্কার আর ফারিস খানের আলটিমেটাম, সব মিলিয়ে পুরো শহর যেন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়েছে। একটি অন্ধকার বিলাসবহুল রুমের বিশাল এলইডি টিভি স্ক্রিনে সে উত্তাল পরিস্থিতির লাইভ ফুটেজ ভেসে উঠছে। রুমের ভেতরটা দামি পারফিউম আর মদের গন্ধে ভারী হয়ে আছে। একটা দামি লেদারের চেয়ারে গা এলিয়ে বসে আছে এক ব্যক্তি, যার হাতে দামি শ্যাম্পেনের বোতল। গ্লাসে পানি ঢালতে ঢালতে সে টিভির পর্দায় সকলের অসহায় ছোটাছুটি দেখছে। শহরের এই হাহাকার আর বিশৃঙ্খলা দেখে লোকটা হঠাৎ ঘর কাঁপিয়ে অট্টহাসি দিয়ে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল নিখাত পৈশাচিক আর প্রতিহিংসার উল্লাস। ঠিক সেই মুহূর্তে তার অ্যাসিস্ট্যান্ট রুমে প্রবেশ করলো। সে মাথা নিচু করে বিনয়ী স্বরে বলল, স্যার, ওনার জ্ঞান ফিরেছে। মুহূর্তে লোকটা তার হাসি থামিয়ে চেয়ার ঘুরিয়ে পেছনে তাকালো। তার চোখে এক হিমশীতল ক্রূরতা। সে বিরক্তি হয়ে কপাল কুঁচকে বলল, ওহ রিজভি, খেলাটা তো সবে জমতে শুরু করেছে। আমি এখন মুড নষ্ট করতে চাচ্ছি না। ওকে আরেকটা ঘুমের কড়া ডোজ দিয়ে দাও। রিজভি মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে দ্রুত রুম ত্যাগ করলো। আলভারাজ চৌধুরী নামটা মনে হতেই যেন বাতাসের তাপমাত্রা কমে যায়। সে আবার আয়েশ করে বসে হাতের ড্রিঙ্কসের গ্লাসটা ঘোরাতে ঘোরাতে বিড়বিড় করে বলল, আকাশ পাতাল এক করে দিলেও তোরা আলভারেজের কবজা থেকে তোদের এই নীলফুলকে উদ্ধার করতে পারবি না। খানরা ভেবেছিল তারাই শহরের মালিক, কিন্তু আজ আমি তোদের শেখাবো আসল রাজা সেই, যে অন্ধকারে বসে খেলা নিয়ন্ত্রণ করে। সে গ্লাসে একটা শেষ চুমুক দিয়ে আবার সে পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। তার অট্টহাসি পুরো অন্ধকার রুমের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরতে লাগলো, যা শুনলে কোনো সাহসী মানুষের বুকও কেঁপে উঠবে। লাক্সারি আন্ডারগ্রাউন্ডের একটি বিলাসবহুল রুম। পুরো রুম জুড়ে ডার্ক থিম। দেওয়ালগুলো কালো মার্বেল পাথরের, যা মৃদু আলোয় চকচক করছে। ঘরের কোণে কোণে দামি আসবাবপত্র, কিন্তু বাতাসে ভারী গ্রানে বিলাসিতার বদলে বিষাদ আর মৃত্যুর স্বাদ। রুমের ঠিক মাঝখানে মেঝের উপর পড়ে আছে 7টি নিথর দেহ। এরা সবাই ছিল বড় মাপের ড্রাগ ডিলার, কিন্তু বিশ্বাসঘাতকতার শাস্তি যে এতটা বীভৎস হতে পারে তা হয়তো তারা স্বপ্নেও ভাবেনি। রক্তে ভিজে যাওয়া দামি কার্পেট, যা জমাট বেঁধে কালচে রং ধারণ করেছে। কারো চোখ খোলা, কারো হাতে অদ্ভুতভাবে দুমড়ে আছে। শাহান আরবিক পাটোয়ারি ক্রোধের চিহ্নে প্রতিটা লাশের উপর স্পষ্ট। শাহান আরবিক নিজে বসে আছে একটি বিশাল চামড়ার সোফায়। তার হাতে তার সিগনেচার ভ্যাপ। সে লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছাড়ছে, আর সে ধোঁয়ার কুণ্ডলিতে ঘরের লালচে অন্ধকার মিশে যাচ্ছে। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং আছে এক গভীর চিন্তার ছাপ। ঠিক সেই সময় তার অ্যাসিস্ট্যান্ট নির্ঝর ঝড়ের গতিতে রুমে প্রবেশ করলো। সে রীতিমতো হাঁপাচ্ছে, হাতে এক প্রকার খবর আর গুরুত্বপূর্ণ কিছু ধরা।
তার উত্তেজিত চেহারা বলে দিচ্ছে খবরটা বড় কিছু। নির্ঝর হাঁপাতে হাঁপাতে জোরে চিৎকার করে বলল, স্যার। শাহান আরবিক নড়ল না। সে ভ্যাপের ধোঁয়াটুকু মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে কপালের ভাঁজ আরো শক্ত করল। এরপর ঘুরে না তাকিয়ে কেবল চোখের কঠোর দৃষ্টি নির্ঝরের উপর নিক্ষেপ করলো। তার কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা, যা নির্ঝরে মেরুদণ্ড দিয়ে হিমশীতল বয়ে দিল। শাহান ধীর স্থিরভাবে ইংরেজিতে বলল, ইফ ইউ থিঙ্ক আই অ্যাম ডেফ, পরের বারে আমার সাথে কথা বলার জন্য তোমার এই একটা মাইক নিয়ে আসা উচিত। নির্জন মুহূর্তে দমে গেল। শাহানের এই শান্ত অথচ মারাত্মক ব্যক্তিত্ব তাকে অন্যদের চেয়ে আলাদা করে রাখে। সে আন্ডারগ্রাউন্ডের রুমের নিস্তব্ধতায় শাহানের কথাগুলো প্রতিটি দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। নির্জন শাহানের কথার ঝাঁজে থতমত খেয়ে গেল। উত্তেজনার চোটে সে যে খোদ জমের সামনে চিৎকার করে ফেলেছে সেটা বুঝতে পেরে এখন আমতা আমতা করছে। সে মাথা চুলকে আর ঠোঁট কামড়ে একটা বোকা হাসি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। অতঃপর গলার স্বর কিছুটা নিচু করল, স্যার, আলভেরা চৌধুরী ফারিস খানের বোনকে কিডন্যাপ করিয়েছে। খবরটা শোনার পর শাহান আরবিকের মধ্যে কোনো বিচলিত হওয়ার লক্ষণ দেখা গেল না। সে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে একবার নির্ঝরের দিকে তাকালো। অতঃপর ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময়ী বাঁকা হাসি, যেন এই খবরটা তার কাছে কোনো দুঃসংবাদ নয়, বরং দাবার চালের নতুন মোড়। নির্ঝর শাহানের এই নির্লিপ্ততা দেখে চরম অবাক হলো। নিজের মনের ভেতর সে অস্বস্তি ভাব চেপে রেখে বলল, মানুষটাকে কি পাথরের দিয়ে তৈরি করল আল্লাহ? ফারিস খানের বোনকে কিডন্যাপ করা মানে তো শহরের বুকে আগ্নেয়গিরি ফেটে পড়া। আলভেরা চৌধুরী সরাসরি জমের গুহায় হাত দিয়েছে, যেন স্যার এমনভাবে হাসছে যেন কোনো কমেডি মুভির সিন চলছে। উনার এই বরফ শীতল মেজাজটার আসল আতঙ্ক কখন যে কার গর্দন যায় সেটা হাহাকার করার আগেও টিকেও টের পাবে না। শাহান ভ্যাপের শেষ ধোঁয়াটুকু ছেড়ে নির্লিপ্ত গলায় বলল, আলভেরাজ কি মনে করেছে ফারিসের বোনকে ধরা মানে বাঘের লেজ ধরা? সে জানে না সে আসলে একটা জ্যান্ত টাইম বোমার উপর বসে সিগারেট ধরাচ্ছেন। শাহান আরবিক তার হাত বাড়ালো। কোনো কথা ছাড়াই নির্ঝর বুঝে নিল বস কি চাইছে। সে দ্রুত শাহানের ফোনটা বের করে কাঙ্ক্ষিত নম্বরে কল দিল এবং স্পিকার অন করে শাহানের কানে ধরল। একবার দুবার রিং হতে অপর পাশ থেকে রিসিভ হলো। ফোনের ওপাশ থেকে ভেসে এলো আলভেরাজ চৌধুরীর এক পৈশাচিক অট্টহাসি। হাসি থামিয়ে সে বিজয়ী স্বরে বলল, খবর তাহলে পৌঁছে গেছে মিস্টার পাটোয়ারি? শাহানের চোখ শক্ত হলো। সে শান্ত কিন্তু বজ্র কণ্ঠে বলল, শাহান আরবিক, ডোন্ট, অ্যান্ড দ্যাটস মাই আইডেন্টিটি। অপাশ থেকে আলভেরাজ তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, টাইটেল বাদ দেওয়া যায় শাহান, কিন্তু রক্ত বাদ দেওয়া যায় না। শাহানের কণ্ঠস্বরে এবার আরো কঠোরতা নেমে এলো। চামড়া কেটেও যদি বদলানো যেত তবে এই শাহান তাই করত। আলভেরাজ অবাক হওয়ার ভান করে বলল, নিজের বংশের প্রতি এত ঘৃণা? শাহান এই কথার আর কোনো উত্তর দিল না। সে চায় না তার দুর্বলতা বা অন্তরের বিষ কেউ জানুক। নিজেকে কঠোর কৌশলে মুখোশের আড়ালে লুকিয়ে রাখাই তার স্বভাব। তাই সে সরাসরি কাজের কথায় ফিরে এলো এবং বরফ শীতল কণ্ঠে আদেশ দিল, রিলিজ হার ইমিডিয়েটলি। রিয়েল এনিমি ফাইট ফেস টু ফেস, নট বাই হিডিং বিহাইন্ড অ্যান ইনোসেন্ট গার্ল। সে এক মুহূর্তে থামল, অতঃপর এক লাইনের এক ধ্বংসজয়ী ডায়লগ ছুড়ে দিল, শত্রুটা সবসময় সমানে সমানে হওয়া উচিত আলভেরাজ। বাঘ শিকার করতে গিয়ে বিড়ালকে বন্দি করাটা বীরত্ব নয়, কাপুরুষতা। অপর পাশ থেকে আলভারেজের শ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা। শাহানের প্রতিটা শব্দ যেন সীসার গুলির মতো তার দম্ভে বিচ্ছে। আলভারেজ চৌধুরীর হাসিমাখা মুখটা মুহূর্তে পাথরের মতো শক্ত হয়ে গেল। শাহানের কথাগুলো তার অহংকারে চাবুকের মতো লেগেছে। সে দাঁতের দাঁত চেপে গম্ভীর অথচ কঠোর গলায় পাল্টা জবাব দিল, নীতিকথা তোমার মুখে মানায় না শাহান। আমি বাঘ শিকার করি বা নাকি কাপুরুষ সেটা না হয় সময় বলে দেবে, কিন্তু একটা কথা মাথায় গেঁথে নাও, আমার পথে আসার চেষ্টা করো না। এই মেয়েটা আমার দাবার গুটি, আর এই খেলায় তুমি যদি ব্যাঘাত ঘটাও তবে ফলাফল ভালো হবে না। জাস্ট। সে এক মুহূর্তে থামলো, অতঃপর এক লাইনে এক বিধ্বংসী ডায়লগ ছুড়ে দিল, শত্রুতা সবসময় সমানে সমানে হওয়া উচিত আলভেরাজ। বাঘ শিকার করতে গিয়ে বিড়ালকে বন্দি করা বীরত্ব নয়, কাপুরুষতা।
ফোনের অবাস থেকে আলভেরাজ চৌধুরী শ্বাস আটকে যাওয়ার অবস্থা। শাহানের প্রতিটা শব্দ যেন সীসার গুলির মতো তার দম্ভে বিচ্ছে। আলভেরাজ চৌধুরীর হাসি মাখা মুখটা মুহূর্তে পাথরের মতো শক্ত হয়ে গেল। শাহানের কথাগুলো তার অহংকারের চাবুকের মতো লেগেছে। সে তাতে দাঁত চেপে গম্ভীর এবং কঠোর স্বরে বলল, নীতিকথা তোমার মুখে মানায় না শাহান। আমি বাঘ শিকার করি নাকি কাপুরুষ সেটা সময় বলে দেবে, কিন্তু একটা কথা মাথায় গেঁথে নাও, আমার পথে আসার চেষ্টা করো না। এই মেয়েটা আমার দাবার গুটি, আর এই খেলায় তুমি যদি ব্যাঘাত ঘটাও তবে ফল ভালো হবে না। শাহান আরবিক ভ্যাপের শেষ ধোঁয়াটা ছেড়ে অবহেলার সাথে, তার চোখে মুখ যেন জ্বলন্ত কয়লার মতো দেখাচ্ছে। সে একদম শান্ত, ঠান্ডা মেজাজে এমনভাবে কথাগুলো ছুঁড়ে দিল যেন প্রতিটা শব্দ এক একটা লক্ষ্যভেদী গুলি। তোমার পথ, আলভারাজ, তুমি যে পথে হাঁটছ সে পথের শেষটা আমি অনেক আগেই দেখে এসেছি। সেখানে শুধু কবরস্থান আছে। সে এক মুহূর্তে থামল, অতঃপর তার কণ্ঠস্বর আরো নিচু কিন্তু তীক্ষ্ণ হয়ে এলো। আমি তোমার কাছে ব্যাঘাত ঘটাতে আসবো না, কারণ আমি যখন আসবো তখন কোনো বাধা থাকবে না, থাকবে শুধু তোমার ধ্বংসস্তূপ। মনে রেখো, সাপের লেজ দিয়ে কান চুলকানো যায়, কিন্তু বিষ নামানোর ক্ষমতা সবার থাকে না। আলভারাজ ফোনের ওপাশে স্তব্ধ হয়ে রইল। শাহানের এই ঠান্ডা মাথার হুমকি চিৎকারের চেয়ে বেশি ভয়ঙ্কর। শাহান ইশারায় নির্ঝরকে ফোন কাটতে বলল। রুমের মধ্যে পিনপতন নীরবতা নেমে এলো। শুধু মেঝেতে পড়ে থাকা সেই 7টি নিথর লাশ, আর শাহানের চোখে সেই আভা জানান দিচ্ছে শহরে আজ রক্তবৃষ্টি হবে। কল কেটে শাহান আরবিক ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার পরনে একটা ফিট কালো কুচকুচে স্যুট, যা তার সুঠাম দেহের প্রতিটি পেশিকে স্পষ্ট তুলে ধরেছে। অন্ধকার সেই রুমে তাকে এখন কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না, যেন সে সাক্ষাৎ এক মরণদূত, একজন প্রকৃত মাফিয়া বসের প্রতিরূপ। তার চোখের চাহনি আর ব্যক্তিত্বের ভার পুরো ঘরকে বদ্ধ দমবন্ধ করে রেখেছে। পায়ে থাকা কালো বুটের খটখট শব্দ প্রতিটি দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় সে ঘাড় না ঘুরিয়ে নির্ঝরের উদ্দেশ্যে বরফ শীতল কণ্ঠে আদেশ দিল, I don't want to see any rubbish. Please, clean it early. নির্ঝর এক মুহূর্তের জন্য শিউরে উঠল। সে খুব ভালো করে জানে স্যারের এই আবর্জনা শব্দের অর্থ কি। শাহান বের হওয়া যাওয়ার পর নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলল, অতঃপর দাঁড়িয়ে থাকা গার্ডদের ইশারা করে ডাকল। গার্ডরা ভেতরে ঢুকতেই নির্ঝর গম্ভীর গলায় বলল, তাড়াতাড়ি হাত চালাও। স্যার ফেরার আগেই যেন এই 7টা লাশ আর এই রক্তের দাগ এখানে না থাকে, সব পরিষ্কার করে ফেলো। গার্ডরা দ্রুত নিথর দেহগুলো সরিয়ে নিতে শুরু করলো, আর শাহান আরবিক তার কালো গাড়ির দিকে এগিয়ে গেল। চারিদিকে সন্ধ্যা নেমে এসেছে, তবে এ যেন কোনো শান্ত সন্ধ্যা নয়। অন্ধকারের চাদর ধীরে ধীরে শহরটাকে গিলে খাচ্ছে। রাস্তার নিয়ন আলোয় কুয়াশা আর ধোঁয়ায় ঝাপসা হয়ে এক ভৌতিক পরিবেশ তৈরি করেছে। নির্জন রাস্তাগুলোতে বাতাসের শো শো শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এই নিস্তব্ধতা ভেঙে মেহরের গাড়িটি পাগলের মতো ছুটে চলেছে সেই নির্দিষ্ট লোকেশনের দিকে। এদিকে খানরা তাদের নিজস্ব দক্ষতার সেই দুর্গম রাস্তার প্রতিটি মোড় আর অলিগলি আগেই পর্যবেক্ষণ করে ফেলেছে। ফারিসের আদেশে পুরো এলাকাটি এমনভাবে ঘিরে ফেলা হয়েছে যে যাতে একটা পিঁপড়েও সেই আস্তানা ঢুকলে আর বের না হতে পারে। রাস্তার প্রতিটি বাঁকে ছদ্মবেশে লুকিয়ে আছে ফারিসের বিশ্বস্ত সব বাহিনী। গাড়ির পেছনের সিটে মেহনুর মাথা এলিয়ে বসে আছে, দুশ্চিন্তায় তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। ফারিনকে উদ্ধার করার এই মিশনের সামান্য ভুল মানে মৃত্যু। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে নিহার মেহরুনের দিকে চেয়ে ধীর গলায় বলল, পাইথন গ্যাংয়ের সব বডিগার্ডরা ওই জায়গায় ঘেরাও করে আছে মেহনুর। ওরা সবাই সাধারণ পোশাকে মিশে গেছে। মেহনুর চোখ বুজেছিল, কিন্তু এই কথা শোনা মাত্র সে বিদ্যুৎ গতিতে চোখ খুলল। তার চোখে এখন রাগ জ্বলমল করছে। সে চিৎকার করে বলে উঠল, এই বোকার মতো কাজ কে করতে বলেছে তোকে? ওখানে ফারিস ভাইয়ের গার্ডরা থাকবে। গুনাহগারে যদি সে টের পেয়ে যায় যে পাইথন গ্যাংয়ের গার্ডরা ওখানে আছে, তাহলে বুঝতে পারছিস কি হবে? ড্যাম ইট! সে নিজের মাথা চেপে ধরে রাগ নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। পেছন থেকে মারোয়া শান্ত স্বরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। সেজন্যই তো ওরা আড়ালে আর সিভিল গেটআপে গেছে, যাতে কেউ ওদের সন্দেহ না করতে পারে। ওরা পেশাদার, সাধারণ মানুষ, আর ওদের মধ্যে তফাৎ করা সম্ভব হবে না। মেহনুর বুঝতে পারল এখন তর্ক করা মানে সময় নষ্ট। সে কঠোর গলায় মারোয়াকে আদেশ দিল, মারোয়া,
লোকেশনটা আবার চেক কর। মারুয়া তার কোলের উপর থাকা আধুনিক ল্যাপটপটা খুলে ফেলল। স্ক্রিনে ভেসে উঠল একটি ডিজিটাল 3D ম্যাপ। ফারিনের ব্রেসলেট লুকিয়ে রাখা সেই অতি সূক্ষ্ম ন্যানো জিপিএস চিপটির সংকেতের সিগন্যাল একটি লাল বিন্দুর মতো জ্বলজ্বল করছে। এটি এমন একটি প্রযুক্তি যা মাটির 100 ফুট নিচে থাকলেও সিগন্যাল পাঠাতে সক্ষম। মারওয়া স্ক্রিন দিয়ে তাকিয়ে তীক্ষ্ণ নজরে বলল, চিপ অনুযায়ী ফারিনের লোকেশন এখনো ওই একই জায়গায় স্থির আছে। সিগন্যাল বলছে সে এখনো নড়াচড়া করছে না, কিন্তু হার্ট রেট বলছে সে এখনো জীবিত। আমাদের দ্রুত পৌঁছাতে হবে। মেহনুরের চোয়াল শক্ত হয়ে এলো। গাড়ির স্পিড মিটারের কাঁটা এখন বাতাসের সাথে পাল্লা দিচ্ছে। এক ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাতের এই নিস্তব্ধতা। নিহানের পাঠানো লোকেশন লক্ষ্য করে ফারহানের বাইক ঝড়ের গতিতে ছুটছে, কিন্তু তার অভিজ্ঞ হাত দুটো আজ ভীষণভাবে কাঁপছে। নিজের আদরের বোন ফারিন কিডন্যাপ হয়েছে, এই খবর শোনার পর থেকে ফারহানের বুকের ভেতর এক প্রচণ্ড অস্থিরতা কাজ করছে। সে নিজেকে যতটাই শক্ত রাখার চেষ্টা করুক না কেন, এক অজানা ভয়ে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যে হাতে সে অবলীলায় বাইক নিয়ন্ত্রণ করে সেই হাত আজ থরথর করে কাঁপছে। চোখের সামনে শুধু বোনের নিষ্পাপ মুখটা ভেসে উঠছে। সে নির্জন রাস্তা দিয়ে ফারহানের বাইক যেন এক কালবৈশাখী ঝড়ের মতো উচ্চ গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু সে একা নয়। ফারহানের পেছনে প্রায় 300টি ভারী বাইকের একটা বিশাল বহন গর্জন তুলে ছুটে চলেছে। পুরো রাস্তায় যেন প্রলয় নেমে এসেছে। যে বাইকের বহরের দাপটে পুরো রাস্তা যেন থমকে গেছে। কারো হাতে ধারালো দা, কেউ বা তুলে নিয়েছে হকি স্টিক, আবার কারো হাতে লোহার রড। 300টি ইঞ্জিনের প্রচণ্ড আওয়াজ আর যুবকের গণবিতাড়ি চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠছে। বাইকের হেডলাইটের তীব্র আলো অন্ধকার রাস্তাকে এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। রাস্তার দুই পাশে থাকা সাধারণ মানুষ আতঙ্কে পাথর হয়ে দাঁড়িয়ে পড়েছে। বাইকের এই দানবীয় গর্জন শুনে দোকানদাররা তড়িঘড়ি কেটে দোকানের শাটার নামিয়ে দিচ্ছে। পথচারীরা ভয়ে রাস্তার দেওয়ালের সাথে মিশে যাচ্ছে। কেউ কেউ নিজের গাড়ি রাস্তার একপাশে সরিয়ে নিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। সবাই বুঝতে পারছে ফারিস খানের ক্রোধ আজ আগুন হয়ে রাস্তায় নেমেছে। ফারহানের নেতৃত্বে এই বিশাল বাহিনী আজ কোনো শহর নয়, বরং আলভারেজের সাম্রাজ্য ধূলিসাৎ করে দিতে যাচ্ছে। পুরো এলাকার বাতাস এখন শুধু প্রতিশোধ আর রক্তের গন্ধ। ফারহানের চোখে এখন লাল, হাত কাঁপছে, আর লক্ষ্য স্থির। তার বোনকে সে জমের দুয়ার থেকে হলেও ছিনিয়ে আনবে। অফিস চত্বর থেকে ফারিস বের হতে প্রেস মিডিয়া এক বিশাল বাহিনী মৌচাকের মতো তাকে ঘিরে ধরল। ডজন ডজন মাইক্রোফোন আর ক্যামেরার ফ্ল্যাশলাইটের তীব্র আলোয় চারিপাশে এক বিশৃঙ্খল রণক্ষেত্রে পরিণত হয়েছে। ফারিসের চেহারায় ক্লান্তির চেয়েও বেশি ফুটে উঠেছে এক আগ্নেয়গিরি ক্রোধ। তার বডিগার্ডরা মুহূর্তে একটা মানবপ্রাচীর তৈরি করলো। তারা মিডিয়ার লোকদের ধাক্কা দিয়ে সরিয়ে ফারিসকে গাড়ির দিকে এগিয়ে যাওয়ার পথ পরিষ্কার করে দিল। গার্ডদের চিৎকার আর মিডিয়ার প্রশ্নোত্তরে চারিপাশে কান ঝালাপালা হওয়ার জোগাড়। এক সাংবাদিক ভিড় ঠেলে মাইক্রোফোন ফারিসের মুখের সামনে বাড়িয়ে চিৎকার করে বলে উঠল, মিস্টার ফারিস, আপনার বোন ফারিন খান প্রকাশ্যে দিবালোকে কিডন্যাপ হয়েছে। আপনি কি কাউকে সন্দেহ করেছেন, বা কার এত বড় সাহস যে খান পরিবারের গায়ে হাত দেয়? আরেকজন বলে উঠল, শোনা যাচ্ছে আপনার কোনো ব্যবসায়িক শত্রু এই কাজ করেছে। আপনার কাছে কি কোনো নির্দিষ্ট নাম আছে? আপনি কি পুলিশকে কোনো ক্লু দিয়েছেন? ফারিস গাড়ির দরজার সামনে সে থমকে দাঁড়ালো। তার চোয়াল শক্ত হয়েছে। সে একবার জ্বলন্ত দৃষ্টিতে মিডিয়ার দিকে তাকালো। তার এই চাহনি এতটাই ভয়ঙ্কর ছিল যে কয়েক মুহূর্তের জন্য চারিপাশ স্তব্ধ হয়ে গেল। ফারিস দাঁত চেপে গম্ভীর ও নিচু স্বরে জবাব দিল, কে করিয়েছে বা কারা তো বলো করিযা, সেটা না হয় পরে জানা যাবে। তবে সে যেই থাকুক না কেন, সে আমার বোনের গায়ে হাত দিয়েছে মানে নিজের মৃত্যুর পরোয়ানা সই করেছে। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় বা মানসিকতা আমার নেই। শুধু এতটুকু জেনে রাখুন, ফরেনের যদি এক চুলো ছিঁড়ে থাকে, তবে শহরের আকাশ আজ রক্তে লাল রং ধারণ করবে। বলে সে এক মুহূর্ত অপেক্ষা করল না। গার্ডরা শক্ত হাতে মিডিয়াকে আটকে ধরল, যাতে কেউ ফারিসের উপর ঝাঁপিয়ে না পড়ে। সরুন, রাস্তা দিন। বডিগার্ডদের এই হুঙ্কারের মাঝে ফারিস গাড়িতে উঠলে বসলো। গাড়ির দরজা বন্ধ করার সাথে সাথে সে ড্রাইভারকে কর্কশ গলায় আদেশ দিল, গাড়ি ছাড়ো, দ্রুত। বাইরে তখনও ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছে আর মিডিয়ার মানুষের গাড়ির কাচের উপর ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু ফারিসের মন তখনও চলে গেছে সেই অন্ধকার আস্তানায়, যেখানে তার বোনকে বন্দি করে রাখা হয়েছে। সে এখনো জানে না শত্রুকে, কিন্তু সে জানে শত্রুর শেষ ঠিকানা কোথায় হবে।
কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনাদের মতে কি আলভেরাজ চৌধুরীর আসলে বয়স কত হতে পারে? আমি এতদিন ভেবে আসছি আলভেরাজ চৌধুরী অথবা একটু মধ্যবয়স্ক কোনো যুবক, মানে পুরুষ আর কি, মধ্যবয়স্ক। কিন্তু এখন আমি আসলে গল্পের মাঝে এসে জানতে পারছি আলভেরাজ চৌধুরী ইয়াং 29 বছরের যুবক। মানে বিষয়টা খুবই একটা কেমন, এতদিন গল্পের প্রতিটা মুভমেন্টে মনে হয়েছে ওর বয়স একটা মাঝবয়সী ব্যবসায়ীও, কিন্তু এখন মনে হচ্ছে না ব্যবসায়ী না, মানে ব্যবসায়ী কিন্তু মাঝবয়সী না, একটা যুবক ইয়াং বয়সী আর কি। তো আপনাদের কাছে আসলে কি মনে হয়েছিল অবশ্যই মন্তব্য জানাবেন। ধন্যবাদ। আর অবশ্যই অপেক্ষা করবেন লেখিকা গল্প আপলোড দিলে তবেই আমি আপলোড দিতে পারবো।